প্রকৃতির। সরলা রোজ তার বাড়ির এই সব কাজ নিজে সামলাতো, তবুও তার শাশুড়ি তাকে একদমই পছন্দ করতো না, কারণ সরলা ছিল খুবই গরিব ঘরের মেয়ে। সরলা যতই ভালো হোক না কেন আর সে যতই কাজ করুক না কেন, তার শাশুড়ি তাকে সবসময় গালিগালাজ করত। এমনই একদিনের কথা, সরলা তখন রান্নাঘরে রান্না করছিল, আর তখন তার শাশুড়ি তাকে বলল, বৌমা, আরে ও বৌমা, সকাল থেকে না খেয়ে বসে আছি, খাওয়া দাওয়াও কি দুটো হবে না নাকি? বলে ছোট লোক ঘরের মেয়ে বলে কি সকালবেলায় রান্না করতে হয় সেটাও জানো না? আমার খোকন এক্ষুনি বাড়ি আসবে, আর ও এসে কি খাবে শুনি? হায় কপাল, ভগবান যে কি দেখে আমার কপালে এই আপদটা জুটিয়েছিল কি জানি। বলি, আমার কথা কি কানে যাচ্ছে না? শাশুড়ি মায়ের এত হাঁক ডাক শুনে সরলা বলল, হ্যাঁ মা, যাই। এই তো মা, আমি আপনাদের জন্য রান্না করছি, আর একটুখানি দাঁড়ান, আমার রান্না প্রায় শেষের পথে। কিছুক্ষণ পরেই সরলা তার স্বামী ও শাশুড়ি মাকে খেতে দেয়। খেতে বসে সরলার শাশুড়ি মা তার ছেলে রামরতনকে বলল, বাবা রামরতন, ভগবান কি এখনো আমাকে এই সব দিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছে? এই বড় বাড়ির সব কাজ আমাকে করতে হয়, এমনকি রান্নাটাও তোর বউ একটু করে না রে বাবা। সারাদিন মহারানী পায়ের পরে পা তুলে বসে থাকবে আর আমাকে হুকুম করবে। বিয়ে করলি তো এক গরিব ঘরের মেয়েকে করলি, আর তার উপরে তার দেমাগ দেখলে তো আর বাঁচা যায় না রে বাবা। তুই যদি সত্যি চাস তোর মা বেঁচে থাকুক, তাহলে আর একটা বিয়ে করে আন রে বাবা। আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। রামরতন তার মায়ের মুখে এইসব কথা শুনে অনেক রেগে যায় এবং সে সরলাকে বলে, এই সরলা, আমি এসব কি শুনছি? তুই সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকিস, আর আমার এই বৃদ্ধ মা সারাদিন কষ্ট করে মরে। তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ, এই বাড়ির বউ হয়েছিস বলে কি মাথা কিনে রেখেছিস নাকি তুই? নেহাতি তোর বাবা মরার সময় আমার হাতে পায়ে ধরেছিল, তাই তো তোকে বিয়ে করেছি, না হলে তোর মতো ভিখারিন মেয়েকে খেয়ে বিয়ে করে? রামরতনের মুখে এইসব কথা শুনে সরলা বলল, মা, তুমি বিশ্বাস করো, এই বাড়ির সব কাজই তো আমি করি। এত বড় বাড়ির সব কাজ, বাসন মাজা, রান্না করা, সব কিছুই তো আমি করি, কিন্তু মা এমন কেন বলছে আমি বুঝতে পারছি না। ও মা গো, খোকন, এই বুড়ো বয়সে এইসব কি শুনতে হচ্ছে আমাকে? আমি নাকি মিথ্যে কথা বলছি বাবা গো? আমি আর এই ঘরে কোন মুখে থাকবো খোকন, তুই বল? এই শয়তানি বউ আমাকে যে খেয়ে ফেলবে। তুই যদি আর একটা বিয়ে না করিস, আমি আর এই বাড়িতে থাকবো না রে খোকন। মা, তুমি এই সরলার কথাই কষ্ট পেও না। তুমি এখন ভাত খেয়ে নাও মা, আমি তোমার জন্য ঠিক একটা নতুন বউ আনবো, দেখো। আর এই সরলা, তুই আমার মায়ের নামে মিথ্যে মিথ্যে কথা বলছিস। আমার মায়ের নামে আর একটা কথা বললে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। দুবেলা দুমোটা পেন পুড়ে খেতে পাচ্ছিস? তুই এই বাড়ির চাকর, আর তুই চাকরের মতোই থাকবি, কথাটা মাথায় রাখিস। আর মা, তুমি এবার খেয়ে নাও মা, অনেক বেলা হয়েছে, এত সময় খালি পেটে থাকলে তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ রে বাবা, আমি খাচ্ছি, আর তুইও খা রে বাবা, তুইও তো সকাল থেকে কিছু খাসনি। এরপর রামরতন ও তার মা খাওয়া শুরু করে, কিন্তু অন্যদিকে রামরতনের মুখে আর একটা বিয়ে করার কথা শুনে সরলার গলা দিয়ে আর ভাত নামে না। সে অঝরে কাঁদতে থাকে। সরলার স্বামী ও তার শাশুড়ি মায়ের যখন খাওয়া শেষ হয়, তারপরে সরলা তার ভাগের খাবারটা নিয়ে বাইরে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কারণ এই গ্রামেরই শেষ প্রান্তে এক জঙ্গলে থাকতেন এক সাধু বাবা, যাকে রোজ সরলা তার ভাগের খাবার দিয়ে আসতো। তাই আজও রোজ দিনের মতো সরলা সেই সাধু বাবার জন্য তার ভাগের খাবার নিয়ে যায়।
সাধু বাবার কাছে খাবার নিয়ে যেয়ে সরলা সাধু বাবাকে বলল, এই নাও বাবা, আমি তোমার জন্য খাবার এনেছি। সারাদিন নিশ্চয় তুমি কিছু খাওনি, এখন খেয়ে নাও বাবা। সরলার এই উদারতা দেখে সাধু বাবা সরলার উপরে খুবই প্রসন্ন ছিল এবং সে মনে মনে তাকে অনেক আশীর্বাদ করত। এসেছিস না তুই? তুই খুব ভালো রে মা, রোজ নিজে না খেয়ে আমার জন্য খাবার আনিস। তোর মতো মানুষ এই পৃথিবীতে আর একটা নেই রে মা। বল তুই আমার কাছে কি চাস, আমি তার মনে সব ইচ্ছা আজ পূরণ করবো রে মা। আমি তোমার কাছে কিছু চাই না বাবা, শুধু আমার স্বামী যেন ভালো থাকে, এইটুকুই আমি তোমার কাছে চাই। আমি ঠিক জানতাম তুই ওর জন্য কিছুই চাইবি না, তাই আমি নিজে থেকেই তোকে কিছু দিচ্ছি। আমি তোকে একটা জাদুর শঙ্খ দেব। তুই যখনই বিপদে পড়বি, তা তোর যখনই কোনো কিছুর ইচ্ছা হবে, তুই যখনই বিপদে পড়বি, তখন এই শঙ্খটাতে 2বার কষা দিবি। দেখবি তোর সব মনের ইচ্ছা পূর্ণ হবে, আর তুই সে বিপদ থেকে বেরিয়ে আসবি। এরপর সাধু বাবা মন্ত্র পড়া শুরু করে আর মন্ত্র বলে তার হাতে একটা জাদুর শঙ্খ নিয়ে আসে। এবং সে সেই শঙ্খটি সরলাকে দেয়। এই জাদুর শঙ্খটি হাতে পেয়ে সরলা সাধু বাবাকে বলে, অনেক ধন্যবাদ সাধু বাবা, আমাকে এই এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্যে। আপনার এই উপহারটি আমি সারা জীবন গুছিয়ে রাখবো। ঠিক আছে মা, তুমি এবার বাড়ি যাও। তোমার যদি আবার বাড়ি যেতে দেরি হয়, তোমার শাশুড়ি মা আবার তোমাকে বকাবকি করবে। এরপর সরলা সেই জাদুর শঙ্খটি হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন ঘটে এক অঘটন, আর সরলার জীবনে নেমে আসে কালো মেঘের ছায়া। কারণ রামরতন আবার একটা নতুন বিয়ে করে নিয়ে আসে এবং সে তার নতুন বউকে নিয়ে সরলা এবং তার মায়ের সামনে যায় এবং রামরতন তার মাকে বলে, মা, এই দেখো মা, তোমার জন্য আমি নতুন বউ এনেছি। এবার তুমি খুশি তো মা? হ্যাঁ রে খোকন, আমি খুব খুশি হয়েছি রে বাবা। আমার নতুন বৌমা তো খুব সুন্দরী আর লক্ষ্মীমন্ত। তোর আগের বউয়ের মতো এমন শঙ্খুনি না। এবার শোন খোকন, তুই তো একটা বিয়ে করে আনলি, তাহলে এই সরলার কি করবি? ওকে বাড়ি থেকে দূর করে দে। ওকে আমি আমার বাড়িতে আর দেখতে চাই না রে। ওই বাড়ি থেকে দূর হলেই আমার হাড়টা একটু জুড়োবে। সরলার শাশুড়ি যখন তাকে বের করে দেওয়ার কথা বলল, তখন সরলা তার শাশুড়িকে বলল, এ কি মা, আপনি এটা কি বলছেন? আমার বাবা মা কেউ নেই, আপনাদের ভরসায় আমি বেঁচে আছি। আর এখন আমার স্বামী আরেকটা বিয়ে করে আনলো, আর আপনি এখন বলছেন এখানে থাকতে দেবেন না? তাহলে আমি কোথায় যাব বলুন মা? দয়া করে এখান থেকে আমাকে তাড়াবেন না মা, দয়া করে এখান থেকে আমাকে তাড়াবেন না। এই সরলা, তোর এই ন্যাকা কান্না আমরা দেখতে চাইছি না। তোর এখানে আর কোনো দরকার নেই। তুই যা, আমার বাড়ির থেকে এক্ষুনি বেরো। তোর বদলে আমার আর একটা কাজের লোক রেখে দেবো, কিন্তু তোকে আর আমাদের বাড়িতে আর দরকার নেই। যা, বেরিয়ে যা বলছি। এতবার বলার পরেও যখন সরলা যাচ্ছিল না, তখন রামরতনের নতুন বউ সরলাকে বলল, এই মেয়ে, তুই এখান থেকে যাবি নাকি তোর চুলের মুঠো ধরে টানতে টানতে এখান থেকে নিয়ে যাব? হলি তো ভিখারির মেয়ে। ভিখারিরা বুঝি কুকুর হয় যে তাকে দূর করে দেওয়ার পরেও সে এখানে থাকতে চাইছে? রামরতনের নতুন বউ যখন সরলাকে এমন বলল, তখন সরলা মনে অনেক আঘাত পেল এবং নতুন বউকে সরলা বলল, না গো বোন, আমার চুলের মুঠি ধরতে হবে না। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়েই আমি চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো বোন, তোমরা সুখে থেকো। ভগবান আমার কপালে এমনই দুঃখ লিখে রেখেছে, ওই জন্যই আমার কপালে এরকম দুঃখ। সরলা এই কথা বলার পরে সেখান থেকে চলে আসে। এরপর সরলা
মনে অনেক কষ্ট নিয়ে তার শ্বশুর বাড়িকে চিরতরে বিদায় জানিয়ে জঙ্গলের দিকে চলে যায়। সরলা তার সাথে তার শ্বশুর বাড়ির কোনো কিছুই নেয় না, শুধু সাধু বাবার দেওয়া সেই জাদুর শঙ্খটি তার কাছে রাখে। সরলা হাঁটতে হাঁটতে বনের একদম গভীরে চলে যায়। অনেকক্ষণ একটানা হাঁটার ফলে সরলার অনেক শরীর খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এরপর সরলা এই খারাপ পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসলো এবং তার সাথে পরে কি ঘটনা ঘটলো সেটা জানার জন্য এই ভিডিওর দ্বিতীয় পর্বটি তোমাদের দেখতে হবে। আর এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন।